নমস্কার, আপনারা দেখছেন হট সিটে হট টকের আরও একটি পর্ব কেটিভি বাংলায়। আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক নিয়মিত আপনারা দেখেন এবং আমরা রাজ্য থেকে, দেশ থেকে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন টপিক নিয়ে আমরা আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করি এবং আপনাদেরকে যেটা জানানোর, যে তথ্য দেওয়ার আমরা দিই এবং আপনাদেরকে এই প্রতিটা পর্ব দেখতে আরও একবার আমরা অনুরোধ করি প্রতিটা পর্বে, এবং আপনাদের সুচিন্তিত মতামত আপনারা শেয়ার করবেন, যেমন করেন আগামী দিনও করবেন। আজকে হট সিটে হট টকে আমরা তিনটি মেন পয়েন্ট রাখছি, তিনটি মেন পয়েন্ট। তার মধ্যে বাংলাদেশ নিয়ে তো প্রতিটা পর্বেই থাকে, আপনারা জানেন, আমরা রেখে দিই। আজকে কিন্তু শিলিগুড়ি করিডর, চিকেন স্নেক, আপনারা প্রত্যেকে জানেন, উত্তর পূর্ব রাজ্যের প্রবেশের গেটওয়ে বলা যায়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই চিকেন স্নেকের দিকে কিন্তু তার নজর, যার ফলে গত শনিবার একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক হয়েছে, যে বৈঠকে বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার আধিকারিক যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। আমরা এই নিরাপত্তার বৈঠক নিয়ে এবং বাংলাদেশে কী পরিস্থিতি সেই নিয়ে কিন্তু আমরা প্রথম পার্ট রাখছি। এর সঙ্গে আরও দুটি ইম্পর্টেন্ট পার্ট থাকবে, আপনারা পর্ব দেখলে বুঝতে পারবেন। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যাকে আপনারা প্রতিটি পর্বে হটটকে দেখেন, যার বিশ্লেষণ আপনারা শোনেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই শিলিগুড়ি করিডর, চিকেন স্নেক। অর্কদা, চিরকালই মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার নজর কিন্তু চিকেন স্নেকের উপর। বাংলাদেশের পরিস্থিতি এবং এই নিয়ে আপনার বিশ্লেষণ। প্রথম কথা তো পরিস্থিতি বাংলাদেশ নিয়ে বিশ্লেষণ করব আজকে। ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত দুঃখের দিনেই প্রতিবেদন, মানে এই ভিডিও যখন তুমি রেকর্ড করছো, কিছুক্ষণ আগে খবর পেলাম যে ধর্মেন্দ্রজি চলে গেছেন। বলিউডে অত সুদর্শন কোনো হিরো এসেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। নক্ষত্র পতন, তার অভিনয় শৈলী নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন করতে পারেন, কিন্তু ধর্মেন্দ্রর একটা আলাদা ক্যারিশমা, তার সৌন্দর্য, তার হিউম্যান ইমেজ। পরবর্তীকালে বলিউডে অনেক সুদর্শন পুরুষ এসছেন, চকলেট হিরো বলে যাদেরকে আমরা অভিহিত করি, তাদের সবার থেকে ধর্মেন্দ্র আলাদা। দেখুন, ধর্মেন্দ্র আমি বহু সিনেমা দেখেছি, তার মধ্যে আছে জুগনু, সত্যকাম, শোলে, তনুজা ডাবল রোল ছিল, মোহাম্মদ রফির বিখ্যাত গান কতগুলো ছিল, আপ কি হাসিন রূপ, বেশ, ওইটা। তারপরে মমতাজের সঙ্গে ইয়ে নজারে ইয়ে সিতারে, কিশোরের। মোহাম্মদ রফি ধর্মেন্দ্রর জুটি ছিল। তারপরে কিশোর কুমার, বিভিন্ন চরিত্রে। একদম সত্যকামের যা চরিত্র ছিল ধর্মেন্দ্রজির, তারপরে শর্মিলা ঠাকুরের সঙ্গে আমাদের ওই সিনেমাটার নাম কি, ছদ্মবেশীর হিন্দি, হ্যাঁ, ওখানে ধরমজির অন্য ধরনের অভিনয়, মানে এত ভার্সেটাইল ভাবা যায় না। আমি ইন্ডিয়ান এয়ারলাইন্স একজন কাজ করতেন, আমার সবে রিটায়ার করেছেন, তার সঙ্গে ধর্মেন্দ্র খুব ভালো সম্পর্ক ছিল। কোনো এয়ার ছিল না অভিনেতা সুলভ। কলকাতায় আসলে, সস্ত্রীক আসলে হিমাজি হোটেলে চলে যেতেন, তিনি এয়ারপোর্টে এসে আড্ডা মারতেন, বিড়ি খেতেন এবং জমিয়ে আড্ডা। এবং আমার সেই দাদা এবং তার কিছু সহকর্মীকে মুম্বাইয়ের বিখ্যাত সান অ্যান্ড সান হোটেলে ধর্মেন্দ্র তার নিজের গেস্ট হিসাবে অনেক দিন রেখেছিলেন। বেশ, হ্যাঁ, প্লেন ফেয়ার দিয়ে নিয়ে গেছিলেন, সান অ্যান্ড সান হোটেলে রেখেছিলেন। চলচ্চিত্র জগতের ইন্দ্র পতন তো ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত মানুষ হিসাবে ধর্মেন্দ্রের অনেকের থেকে আলাদা, এইটুকুই আমার বলার। হ্যাঁ, সত্যি নক্ষত্র পতন সেই 1960 সাল থেকে শুরু। লুধিয়ানার গ্রাম থেকে জন্মে তারপর বলিউডে আসা, হেমা মালিনীর সঙ্গে তার সম্পর্ক, কিন্তু কখনো তিনি প্রকাশজি, মানে তার প্রথম পক্ষের স্ত্রী, তার সঙ্গে কিন্তু সম্পর্ক কখনো তিক্ত হয়নি।
সানি ববি ছিলেন প্রথম পক্ষে, এশা আর অহনা দ্বিতীয় পক্ষে, কিন্তু কখনোই হেমা মালিনীর সঙ্গে সম্পর্কের জন্য প্রকাশ কাউরের সঙ্গে সম্পর্ককে ধরমজি কোনোদিন অস্বীকার করেননি। একদম। ঠিক আছে, একে একে এরকমভাবেই তো দেউটেগুলো নেবে। 89 বছর বয়স হয়েছিল, প্রবীণ মানুষ ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। আপনার এই কথাতেই ত্রিনেত্র বলে একটা সিনেমা ছিল, সেখানেও একটি গান ছিল, মে তুঝে ছোড়কে কাহা যাওঙ্গা, কুমার শানু প্লেব্যাক ছিল। তো আজকে কিন্তু সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন। অবশ্যই। আর এবার যেটা আজকে তুমি যে বিষয়টা কথা বলছো, বাংলাদেশ চিকেন স্নেক, দেখো বাংলাদেশের একটা ঘটনা ঘটেছে, সেটা খুব উদ্বেগজনক। চিকেন নেক্সটকে নিয়ে তো অনেকদিন ধরে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে কিছু বাউল শিল্পী এবং বাউল সঙ্গীতের অনুরাগী তারা তৌহিদি জনতার হাতে নিগৃহীত হয়েছেন। ধর্ম অবমাননার অভিযোগে একজন বাউল শিল্পীকে গ্রেপ্তার করেছে ইউনুসের প্রশাসন। এটা ঢাকার অদূরে মানিকগঞ্জে হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশটা কাদের হাতে চলে গেছে? বাউল শিল্পী, বাউল গান, সুফি সংস্কৃতি, এ তো বঙ্গজীবনের অচ্ছেদ্য অঙ্গ ছিল। সুফি সংস্কৃতিতে দীক্ষিত বহু মানুষ আছেন, সুফি মাজার আছে, সেখানে হামলা চালানো হয়। এই তৌহিদি জনতারূপী দুর্বৃত্ত, এরা ধর্মের স্বঘোষিত অভিভাবক। এরা একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনে চলতে চায়, এর অন্যতা হলেই সেটাকে তারা ধর্ম অবমাননার দোষে দাগিয়ে দেয়। তো বাউল শিল্পীদের সঙ্গে তাই হয়েছে। অতীতে ইস্কনের উপর হামলা হয়েছে, একটা ইস্কন ধৈরা জবাই কর, এই কথাগুলো বলা হয়েছে। চিন্ময় প্রভুর হ্যারাসমেন্ট, চিন্ময় প্রভু এখনো জামিনে পাননি, মুক্ত হননি। তারপর যেটা হচ্ছে সব থেকে বিপজ্জনক প্রবণতা, বাংলাদেশে পাকিস্তানের সেনাকর্তাদের সরব উপস্থিতি। একদম, এ নিয়ে আমরা পর্ব করেছি আগে। আইএসআই এর এজেন্ট, পাকিস্তান সেনা বাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তারা, চিফ অফ স্টাফ, মির্জা শামশাদ মির্জা, ইউনুসের পিএসও খায়রুল জামাতপন্থী, তাকে এগিয়ে দিচ্ছে পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সেই অংশটাকে টার্গেট করেছে যারা র্যাডিক্যালাইজড, যারা ভারত বিরোধী, হিন্দু বিরোধী এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দাসানুদাস। তাদেরকে সঙ্গে নিয়ে আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার নীল নকশা তৈরি করছে। কারণ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির প্রকাশ্যে বলেছেন, এবার ভারতে আক্রমণ হবে ভারতের পূর্ব দিক দিয়ে, মানে বাংলাদেশের জমিকে ব্যবহার করে। তাহলে আসিম মনিরের কথা, তারপর ক্রোনোলজিগুলো যদি আমরা দেখতে থাকি, আইএসআইয়ের কর্তা, পাক সেনাদের বিভিন্ন স্তরের কর্তা, তারা আসছেন। বাংলাদেশ পাকিস্তান থেকে সমরাস্ত্র ক্রয় করবে। লালমনিহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পাকিস্তানের সহযোগিতায় আবার চাঙ্গা করা হবে। বাংলাদেশ পাকিস্তান যৌথ মহড়া হবে সেনাবাহিনী। তাহলে বঙ্গোপসাগরে পাকিস্তানের ইন্টারেস্ট বাড়ছে, ইউনুসের প্রশাসন এটাকে মদত দিচ্ছে। জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামাতের সাবেক আমিরের ফাঁসি হয়। এই যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এই যে কালো শক্তি, এই যে অপশক্তি, আলসাম সালবাদারের উত্তরাধিকারীরা, তারাই কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। তাদের সামনে রয়েছে ইউনুস, নিয়ন্ত্রণ হচ্ছে এদের হাতে। তাই হচ্ছে পাকিস্তানের দাপাদাপি, চিকেন নেককে নিশানা করা। ভারত চিকেন নেককে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ঘিরে ফেলেছে। সেখানে পাকাপাকি সেনাঘাঁটি হয়েছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল আছে। সেপ্টেম্বর মাসে ফোর্ট উইলিয়ামে একটা উচ্চপদস্থ সামরিক বৈঠক হয়েছিল, এখানে প্রধানমন্ত্রী ছিলেন,
প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অজিত দোভাল ছিলেন, 3 বাহিনীর কর্তা ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন, অর্থাৎ ইস্টার্ন কমান্ডকে শক্তিশালী করা। ওকে, আমরা চিকেন নেকের নিরাপত্তাটা সুনিশ্চিত করেছি। বাংলাদেশ যদি কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, করতেই পারে, দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত সরকার, তার সমুচিত জবাব পাবে, কোনো সন্দেহ নেই তাতে। ত্রিপুরার কাছে কৈলাস শহরে আমাদেরও একটা পরিত্যক্ত বিমান ঘাঁটি ছিল, সেটাকে আপগ্রেড করা হচ্ছে। বেশ। হ্যাঁ, তো এই অ্যাডভেঞ্চার করার চেষ্টা করলে সেটা বাংলাদেশের পক্ষে উপযুক্ত বিপর্যয় নেমে আসবে। বিপর্যয় নেমে আসবে, একদম। বেশ, হঠাৎ আমরা ব্রেক নেব, আমরা বিরতি নেব। বিরতির পর যখন ফিরে আসবো, G20 সামিট সাউথ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী গেছেন, সেই নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের ধ্বজা উত্তোলন অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, এই নিয়ে আমাদের আলোচনা থাকবে। ছোট বিরতি, এক্ষুনি ফিরে আসছি। হট সিটে হট টকে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বিরতির আগে আমরা বাংলাদেশ নিয়ে আপনারা শুনলেন আলোচনা। এবার আমরা একটু G20 সামিট, আপনারা জানেন প্রত্যেকে, শীর্ষ সম্মেলন চলছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী গেছেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের নেতাদের সঙ্গে তার যখন সাক্ষাৎ হচ্ছেন, তিনি তার পোস্ট করছেন, এবং তিনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু পাবলিক করছেন। তার মধ্যে থেকে ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়েছে, এবং এই যে প্রধানমন্ত্রী G20 সামিট কতটা তাৎপর্যপূর্ণ, এই নিয়ে আমরা আলোচনা করবো। বরকতা, প্রথম কথা, জর্জিয়া মেলানির একটা আত্মজীবনীর মুখবন্ধ লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটি প্রকাশিত হবে। G20 সম্মেলনের গুরুত্ব তো অপরিসীম। সাউথ আফ্রিকায় হচ্ছে, সিরিল রামফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, তার সঙ্গেও মোদীজির বৈঠক হয়েছে। ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিয়ের স্টারমার, তার সাথে পার্শ্ব বৈঠক হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকারের সঙ্গে পার্শ্ব বৈঠক হয়েছে। জলবায়ুর কি বলবো, মানে কার্বন এমিশনকে নিয়ন্ত্রণ করা, গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণ করা, এর জন্য ভারত কিছু প্রপোজাল দিয়েছে, এবং উন্নত দেশগুলোর দায়িত্ব হচ্ছে এর আর্থিক ব্যয়ভার বহন করা, বেশ অনেকটা। এবং রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে স্থায়ী কমিটির সংস্কারের কথা আবার প্রধানমন্ত্রী বলেছেন। এবং একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন কার্যত বিশল্যকরণই হয়েছে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার তো নিশ্চয়ই করতে হবে, বাট উইথ হিউম্যান টাচ, মানে মানুষের নিয়ন্ত্রণ যেন একেবারে না চলে যায় প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে, তাহলে প্রযুক্তির অপব্যবহার হতে পারে, এটাও প্রধানমন্ত্রী বলেছেন। এবং সন্ত্রাসবাদের শিকার যে ভারতবর্ষ এবং পৃথিবীর অন্য দেশ, এবং সন্ত্রাসবাদের শিকড় কোথায়, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে একজোটে লড়াই করা যায়, সেই বার্তাও G20 সামিটে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন। ওকে, এটাই মূল টেকঅ্যাওয়ে। আমেরিকান প্রেসিডেন্ট যাননি, তার না যাওয়ার পেছনে বিশেষ কোনো কারণ? সেখানে সাউথ আফ্রিকায় হোয়াইটদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগ তোলে ডোনাল্ড ট্রাম্প যাননি। এটা একদম তার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে ভারত আমেরিকার সম্পর্কের কোনো বিষয় নেই। কতটা মানে ওয়ার্ল্ডের কাছে, পৃথিবীর কাছে এই G20 সামিট এবং প্রধানমন্ত্রীর এই ভিজিট কতটা তাৎপর্যপূর্ণ, কি মেসেজ, কি বার্তা? 2023-এ আমরা এই দেশে G20 হোস্ট করেছি, বাইডেন এসেছিলেন, এবার প্রধানমন্ত্রী গেলেন, এটা কি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। রাইট, সেখানে প্রধানমন্ত্রী সশরীরে গিয়েছিলেন, গিয়ে তার বক্তব্য, দেশের বক্তব্য, সন্ত্রাসবাদ প্রশ্নে ভারতের অবস্থান, সবগুলো অর্থহীনভাবে জানিয়েছেন। শুধু সন্ত্রাসবাদ নয়, ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বেশ, সবগুলো ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি, ভারত সরকারের দৃষ্টিভঙ্গি G20-তে আগত শীর্ষ রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী জানিয়েছেন। বেশ, সেদিকে আমাদের নজর থাকবে। এবার আমরা আসি আগামীকাল মঙ্গলবার, আগামীকাল 25শে নভেম্বর, আপনারা প্রত্যেকে জানেন রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের ধ্বজা উত্তোলন অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী নিজে থাকবে। একটু আপনাদের তথ্য দিয়ে রাখি, 22 ফুট লম্বা এবং 11 ফিট চওড়া সেই ধ্বজা কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অর্কদা, আগামীকাল প্রধানমন্ত্রী যাচ্ছেন উত্তরপ্রদেশে, এবং কড়া নিরাপত্তা। প্রথম কথা, রাম মন্দির হচ্ছে শতবর্ষের সাধনা, রাম মন্দির স্থাপনা।
মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এতদিনে ঘর পেয়েছেন, এবার মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই ঘর পাবেন। রাম যখন ঘর পেয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ অস্থির হয়ে উঠেছেন যে মথুরাতে তার ঘর যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। তো ওই বললাম শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন, মোহন ভাগবত ছিলেন, যোগী আদিত্যনাথ ছিলেন এবং সমাজের বিভিন্ন স্তরের খ্যাতনামা ব্যক্তিত্বরা। একদম। এবার পতাকা উত্তোলন হবে, মোহন ভাগবতজি নিজে থাকছেন, প্রধানমন্ত্রী থাকছেন, অবশ্যই বার্তা দেওয়া হবে। কারণ একটা জিনিস স্পষ্ট, যেটা সরসঙ্ঘ চালক পরম পূজনীয় মোহন ভাগবতজি বলছেন যে ভারতবর্ষ কিন্তু এমনিতে হিন্দু রাষ্ট্র, এখানে যারা অন্য ধর্মের মানুষ আছেন তাদের পূর্বপুরুষরা সবাই হিন্দু ছিলেন। বহু বছর ধরে ভারতবর্ষ বিদেশি দস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে, ধর্মস্থান ভাঙচুর হয়েছে, ধর্ম পরিবর্তন হয়েছে। তাই তিনি মনে করেন এটা তার বিশ্বাস, সংঘের বিশ্বাস, ভারতবর্ষ মূলত হিন্দু রাষ্ট্র, এখানকার সবাই হিন্দু। তার মানে এখানে অন্য ধর্মের মানুষ আছেন, ভাগবতজি বলতে চাইছেন তাদের পূর্বপুরুষরা সবাই হিন্দু। খুবই তাৎপর্যপূর্ণ ওনার বক্তব্য। এটা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক হতেই পারে। এবং একই সঙ্গে বলেছেন যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ চরিত্র আছে এই জন্যই যে ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। রাম মন্দির আন্দোলনে আরএসএস যুক্ত হয়েছিল। 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে এই রাম মন্দিরের গঠনের প্রস্তাব বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভে গৃহীত হয়। তারপর বিভিন্ন শাখা সংগঠন, সংঘ পরিবারের শাখা সংগঠন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। 92-এর 6ই ডিসেম্বরের ঘটনা আমরা কেউই ভুলিনি। 6ই ডিসেম্বর আসছে, অনেকে বলেন ভারতবর্ষের অসাম্প্রদায়িক ঐতিহ্যের উপর সেটা একটা চরম আঘাত ছিল, এর ভিন্ন ব্যাখ্যাও আছে। আরএসএস বলেছিল যে রাম মন্দিরের বিষয়টা অন্যরকম ছিল, ভবিষ্যতে তারা আর এই ধরনের কোনো বিষয়ে অংশ নেবে না। কিন্তু সংঘ পরিবারের অন্য সেকশন যদি মনে করেন যে কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের নামতে হবে, আরএসএস তাদের বাধাও দেবে না। একটা স্লোগান খুব জনপ্রিয় উঠেছিল 9-এর দশকে, ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। তো রাম মন্দির হয়েছে অযোধ্যায়, কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাকও দেওয়া হয়েছে। এটা একটা অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা যে কালকে ধ্বজা উত্তোলন অনুষ্ঠান। ধর্মীয়ভাবে নিশ্চয়ই তিথি নক্ষত্র সব দেখেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রী তো যাবেনই, কোনো তো অসুবিধা নেই, যোগী আদিত্যনাথজি থাকবেন। এটা একটা মেসেজ, রাম মন্দির আমাদের দেশের ঐক্যের প্রতীক, বিভেদের নয়। মেসেজ কিসের অর্পণা? ঐক্যের বার্তা। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সুশাসনের প্রতীক, বেশ সেই সুশাসনের বার্তাটাই দেওয়ার জন্য এটা করা হচ্ছে। এর সঙ্গে সংকীর্ণ দলীয় রাজনীতিকে গুলিয়ে ফেললে ভুল হবে না। অনেকেই প্রশ্ন করছেন কেন এই সময় বাছা হলো, বিরোধীরা বিশেষ করে বলছেন যে এই তারা সময় করতেই পারে, এটাই তো গণতান্ত্রিক দেশ, তাদের প্রশ্ন থাকতে পারে, তারা করছেন। কিন্তু এটা মনে রাখতে হবে, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, বহু মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে রাম মন্দির হয়েছে। সেই কি বলবো আর কি, সেই আবেগটা স্পর্শ করতে হবে, সেই আবেগটা বুঝতে হবে। আবেগটা না বুঝলে ওটা শুধু মন্দিরই থাকবে, ওই মন্দিরের সঙ্গে ভারতের আত্মা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। বেশ, ভারতের আত্মাকে উপলব্ধি করতে হলে রাম মন্দির এবং তার সঙ্গে যুক্ত কোটি কোটি ভারতবাসীর আবেগকে অনুভব করতে হবে। একদম। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে আপনারা আজকের পর্বে কিন্তু তিনটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। চিকেন স্নেক, যেটা শিলিগুড়ি করিডোর চিকেন স্নেকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নজর এবং তার সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ
বৈঠক গত শনিবার হয়েছে এবং তাতে কিন্তু বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ আরও সব নিরাপত্তা বাহিনী যারা আধিকারিক তারা উপস্থিত ছিলেন এবং সেই নিয়ে আমরা আলোচনা করলাম যে মোহাম্মদ ইউনূস চাচার কিন্তু চিকেন স্টেকের দিকে নজর, বাংলাদেশের কিন্তু চিকেন স্টেকের দিকে নজর, এই নিয়ে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর সঙ্গে G20-তে আপনারা জানেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই G20-তে সাউথ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায়, জোহান্সবার্গে হচ্ছে এবং সেখানে তিনি বিভিন্ন রাষ্ট্রের নেতাদের সঙ্গে মিলিত হচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি ছবি দিচ্ছেন, তার মধ্যে অন্যতম ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তার সাথেও কিন্তু নরেন্দ্র মোদীজির সাক্ষাৎ হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কী বার্তা যাচ্ছে পৃথিবীর কাছে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার সঙ্গে আগামীকাল রাম মন্দির অযোধ্যার কিন্তু ধ্বজা উদ্বোধনী অনুষ্ঠান। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি 22 ফুট লম্বা এবং 11 ফুট চওড়া ধ্বজা উত্তোলন অনুষ্ঠান পর্ব আগামীকাল হবে। সেখানে প্রধানমন্ত্রী নিজে থাকবেন এবং আরও বিশিষ্ট অতিথিরা কিন্তু সেখানে থাকবেন। এবং সবথেকে দুঃখের আমাদের পর্বের শুরুতেই আপনারা শুনলেন ধর্মজি আর নেই, অর্থাৎ ধর্মেন্দ্রজি আর নেই, প্রখ্যাত অভিনেতা, খুব বড় মনের মানুষ। আজকেই সকালে তিনি প্রয়াত হয়েছেন। তার আত্মার শান্তি কামনা করি আমরা প্রত্যেকে এবং অসংখ্য তার ফ্যান, তার অনুরাগী যারা আছেন, তার সিনেমা এখনও সেই আপনারা জানেন যারা যারা তার সিনেমা দেখেছেন, সেই গান হেমা মালিনীর সঙ্গে সেই শোলেতে, গরুর গাড়িতে, সেই ছবি প্রত্যেকের, আরও অনেক ছবি এবং তার মধ্যে থেকে অন্যতম ত্রিনেত্র একটা গান ছিল যে মে তুঝে ছোড়কে কাহা যাউঙ্গা। আলটিমেটলি কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 89 বছর বয়সে। তার আত্মার শান্তি কামনা করি এবং আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার।